হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি স্পেশালি 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নিয়ে বলবো। তো এই একটা বলার আগে তোমাদের এর ব্যাকগ্রাউন্ডে একটা হিস্ট্রিক্যাল মুভমেন্টের কথা মনে রাখা উচিত। 1861 কার সঙ্গে রিলেট করছে না? মহাবিদ্রোহের সঙ্গে। তো আমরা জানি, সবাই জানি 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। বিভিন্ন জন বিভিন্নভাবে এই বিদ্রোহের নাম দিয়েছিল। আমরা সেসব আলোচনা করব পরবর্তী অন্য কোনো ক্লাসে। আজকে যে জিনিসগুলো তোমাদের দেখতে হবে আর এক্সামের জন্য যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে আমি লিখে দিয়েছি সেগুলো তোমরা লক্ষ্য রাখো। জাস্ট এটুকুই ফোকাস রাখলে হবে। মেন পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং যে পয়েন্টসগুলো আমি এখানে লিখেছি সেই পয়েন্টসগুলো থেকেই কোশ্চেন আসবে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো করে দেখবে। দেখো, সেই সময় যখন 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, তা একটা হিউজ একটা স্ট্রাগল হয়েছিল। তার ফলে কিন্তু শুধু ইন্ডিয়ানরাও নয়, ব্রিটিশদেরও কিন্তু অনেক লস হয়েছিল। দ্যাট মিনস এমন কিছু প্রবলেমেটিক, এমন কিছু দুর্দশার সম্মুখীন তারা হয়েছিল ইন্ডিয়ানসরা, যে তাদেরকে সিপাহী বিদ্রোহ করতে বাধ্য হয়েছে। 1858 সালে তোমরা একটা যদি দেখো, আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, সেই একটা কিন্তু বলা আছে, আমি বলে দিয়েছি 1858 সালে কি কি চেঞ্জনেস দেখা গিয়েছে, যেটা 57 মহাবিদ্রোহের আগে যেটা ছিল সেটা কিন্তু হিউজ চেঞ্জ হয়ে গেছে। এবং এই সময় পার্টিকুলার মুভমেন্টে ব্রিটিশরা অনুভব করেছিল যে ইন্ডিয়ানসদের সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই প্রথম পয়েন্টটা তোমরা দেখো যে ল মেকিং প্রসেস। এখানে যে ল মেকিং প্রসেসটা এরা করছে ভবিষ্যতে পিসফুলি কন্ডাক্ট করার জন্য, বিভিন্ন ইনসিডেন্ট, বিভিন্ন তোমার লেজিসলেটিভ পাওয়ার্স হোক, বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়ানসদের কাছ থেকে একটু সাহায্যের ব্যাপার ছিল। তো সেই জন্য ল মেকিং প্রসেসে ইন্ডিয়ানসদের কিন্তু অ্যাসোসিয়েশনের কথা কিন্তু জোর দেওয়া হয়েছিল। ওকে, 1861 সালে অ্যাসোসিয়েটিং ইন্ডিয়ানস, এখানে দেওয়াই আছে অ্যাসোসিয়েটিং ইন্ডিয়ানস। ওকে, তো মনে রাখবে আরেকটা জিনিস, শর্টসে আমি দিয়েছি যখন 1858 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়, সেখানে কিন্তু আমরা জানি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে ডেজিগনেশনটা ছিল সেটা কিন্তু ভাইসরয় হয়ে যায় এবং লর্ড ক্যানিং স্বভাবতই মানে ফার্স্ট ভাইসরয় হন, এটা তোমাদের জানা আছে। তো এই জন্য ভাইসরয়ের হাতে সবকিছু পাওয়ার ছিল, একটা কাউন্সিলের পাওয়ার ভাইসরয়ের কাছে ছিল এবং সেই ভাইসরয় কিন্তু এটা অনুভব করেছিলেন যে ইন্ডিয়ানসদের অ্যাসোসিয়েশন দরকার আছে। সেই জন্য ভাইসরয় শুড নমিনেট সাম ইন্ডিয়ানস অ্যাজ নন অফিসিয়াল মেম্বার। এইবার ভাইসরয় এদিকে দেখছে ইন্ডিয়ানসদের যদি আমি অফিসিয়াল মেম্বার করি তাহলে কিন্তু সমস্যা আছে। ইন্ডিয়ানসদের আমি কিছু অল্পখানি জায়গা যদি দিতে পারি তাহলে কিন্তু আমার বেশি ক্ষতিও হবে না, পার্সোনাল লস হবে না, আর ইন্ডিয়ানসদেরও বেশি কিন্তু গ্রাজ থাকবে না সেখানে। ওকে, তো এই জন্য কিছু নন অফিসিয়াল মেম্বার্স হিসাবে ইন্ডিয়ানসদের কথা ভাবছিলেন এবং সেই জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে তিনি তিনজন ইন্ডিয়ানসদের লেজিসলেটিভ কাউন্সিলে তিনি নমিনেট করেছিলেন। মনে রাখবেন, নমিনেট করেছিলেন। এবং সেই তিনজন হচ্ছে রাজা অফ বেনারস, বেনারসের রাজা, মহারাজা অফ পাতিয়ালা এবং স্যার দিনকর রাও। এই তিনজন ব্যক্তির নাম মনে রাখবে। এইটা প্রত্যেকটা এক্সামে আসার মতো কোশ্চেন এবং ডব্লিউবিসিএস তো প্রায় দেয় এটা। ওকে, হয়তো কোশ্চেনটা এরকমভাবে আসতে পারে যে তিনজন রাজার মধ্যে নিচে কে ছিলেন না, এই তিনজনের নাম মনে রাখতে হবে। বা তিনজন রাজা অন্য নাম দেবে, একজন থাকবে এর মধ্যে, যে তিনজনের মধ্যে এমন একজন ব্যক্তির নাম এখানে দেওয়া আছে, সেটা বলো কোনজন। সেই হিসাবে তোমাদের তিনটে নামই মনে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, আমরা জানি যে রেগুলেটিং অ্যাক্ট থেকে 1773 সালে একটা সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যায়, কিন্তু অ্যাক্ট থেকে ডিসেন্ট্রালাইজেশনের প্রসেসটা চালু হতে শুরু করে। ওকে, তো এই যে সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি থেকে ডিসেন্ট্রালাইজেশন কিন্তু পুরো ব্যাপারটা চালু হতে শুরু করে। এরপর দেখো, এস্টাবলিশড অফ নিউ লেজিসলেটিভ কাউন্সিল ফর বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস অ্যান্ড পাঞ্জাব। মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, তবে ওটার মতো নয়, বাট এটাও দেয় অনেক সময় যে তিনটে লেজিসলেটিভ কাউন্সিল তিনি করেছিলেন, এস্টাবলিশমেন্ট করেছিলেন। তো সেগুলো কি কি? এক হচ্ছে বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স আর পাঞ্জাব। এবার কোনটা কত সালে সেটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে 1862 সালে বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস 1886 সালে এবং পাঞ্জাব হচ্ছে 1897 সালে। ওকে, এবার মোট কথা একটা কাউন্সিলের মেন কে? একটা কাউন্সিলের মেন এমপাওয়ারমেন্টের অধিকারী কে? একটা কাউন্সিলের
সর্বক্ষমতাবান কে? ভাইসরয়। আগে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, তার আগে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো যেহেতু ভাইসরয় ছিলেন সবার উপরে, তাই যেসব কন্ডাক্ট অফ বিজনেস হতো না, তার হচ্ছে মেন এম্পাওয়ারমেন্ট কিন্তু ভাইসরয়ই করতেন। তো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই একটা কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের বলছি, কারণ এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু পোর্টফোলিও সিস্টেম চালু হয়। দেখো, পোর্টফোলিও সিস্টেম। ওকে, এবার অনেক সময় ভাববে পোর্টফোলিও সিস্টেম কে করেন, এই কথাটা কে চালু করেন, পোর্টফোলিও সিস্টেমটা ফার্স্ট টাইম কে চালু করেন, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। এটা হচ্ছে লর্ড ক্যানিং। এবার তোমাদের প্রশ্ন চিহ্ন হতে থাকতে পারে যে লর্ড ক্যানিং কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে, এটা তোমাদের আমি কোশ্চেন করলাম, কমেন্ট বক্সে অ্যান্সার করবে অবশ্যই। তোমরা অনেক রিলস, অনেক বাজে বাজে জিনিস দেখো, বাট এডুকেশনাল ভিডিও কেউ দেখতে চাও না। অথচ কিন্তু এডুকেশন যদি তুমি সঙ্গে যদি না নিতে পারো, টাইম নষ্ট করো, তাহলে পরে বুঝবে, আজ নয় পরে বুঝবে। ওকে, তো অবশ্যই ভিডিওগুলো দেখো, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করা, আমার কোনো এতে বেনিফিটস নেই। যাই হোক, ওটা পরের কথা। পোর্টফোলিও সিস্টেমটা কি জিনিস? ধরো পোর্টফোলিও সিস্টেম হচ্ছে আমার একটা ডিপার্টমেন্টের নাম রেভিনিউ ডিপার্টমেন্ট। সেই রেভিনিউ ডিপার্টমেন্টের একজন আমি এক্স নামে একটা ব্যক্তিকে দিয়ে দিয়েছি, তার হাতেই কিন্তু সেই পাওয়ারটা থাকে রেভিনিউ ডিপার্টমেন্টের। তো ভাইসরয় ওই বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু ভেঙে দিতেন পোর্টফোলিও সিস্টেম, যে তুমি এই ডিপার্টমেন্টে যাও, তুমি হেড, তুমি এই ডিপার্টমেন্টে যাও, এই হেড, আবার অনেক ডিপার্টমেন্টের হেড দুটো ডিপার্টমেন্টকে দেখতো। এটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম, এটা হচ্ছে লর্ড ক্যানিং কিন্তু প্রথম চালু করেন। ওকে, তো আরেকটা দেখো, empowered the viceroy to issue ordinances without the concurrence of the legislative council during an emergency। এই কোশ্চেনটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রথমত, ভাইসরয় যে অর্ডিন্যান্স জারি করতে পারবে, এইটা কোন অ্যাক্ট থেকে চালু হয়েছিল? 1861 সাল অ্যাক্ট যেটা হয়েছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, এইটা প্রথম কোশ্চেন। এবার সেকেন্ড কোশ্চেন, কত দিন পর্যন্ত এটা থাকতে পারবে এমার্জেন্সি পিরিয়ডে? 6 মান্থস। ওকে, এবং কোনো কিছুই লেজিসলেটিভ কাউন্সিলের কোনো তোয়াক্কা ছাড়াই সে নিজের পাওয়ার করে অর্ডিন্যান্স বের করতে পারবেন। আমাদের যেরকম তোমরা ইন্ডিয়ান পলিটিতে ধীরে ধীরে পড়বে যে প্রেসিডেন্ট কখন অর্ডিন্যান্স জারি করেন, এগুলো কিন্তু পড়বে, তখন আমি বলে দেবো অর্ডিন্যান্স কি জিনিস। ওকে, তো মনে রাখবে এটা। এই ছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। 3টে কোশ্চেন এখান থেকে আসতে পারে, আসবেই, প্রায় পরীক্ষা আসে। 3টে রাজার নাম মনে রাখবে। লেজিসলেটিভ কাউন্সিল 3টে এস্টাবলিশমেন্ট হয়েছিল, সেগুলো মনে রাখবে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পোর্টফোলিও সিস্টেম, 3টে না 4টে কোশ্চেন করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে অর্ডিন্যান্স জারি করে প্রথম কোন অ্যাক্টে, মনে রাখবে। তো এই কোশ্চেনগুলো আশা করি তোমরা মার্ক করে রেখেছো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।